নমস্কার। ঠিক বিকেল ৫টার ৫ মিশালি নিয়ে নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই রাইসিনা হিলসের দিকে নজর রাখতেই হবে, কারণ সাজরব আর মাত্র ২ ঘন্টা ১৫ মিনিট তারপরে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বার হিসেবে শপথ নেবেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী 3.0, প্রধানমন্ত্রী 3.0, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর মাত্র ২ ঘন্টা ১৫ মিনিট পর রাইসিনা হিলসে সাজরব প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সন্ধ্যে ৭টা ১৫ নাগাদ মোদী তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সরাসরি নয়াদিল্লি থেকে। রয়েছে আমার প্রতিনিধি মৈত্রী, রয়েছে মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রীর শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা একটু জানতে চাইবো, কারণ আর মাত্র ২ ঘন্টা ১৫ মিনিট। একেবারেই দেখো, এখন একেবারে বলা যেতে পারে লাস্ট মোমেন্টের প্রিপারেশনের একেবারে শেষ ভাগ। তার কারণ ৬টার মধ্যে সমস্ত যারা অতিথি অভ্যাগতরা রয়েছেন তাদেরকে পৌঁছাতে হবে, এবং ৬টার মধ্যে তাদেরকে যেখানে রাষ্ট্রপতি ভবনের যে প্রাঙ্গণে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে তাদেরকে পৌঁছে যেতে হবে, এবং সেখানে পৌঁছানোর জন্য তাদেরকে ৬টার মধ্যে আসন গ্রহণ করে নিতে হবে। ফলে আর কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে আসন গ্রহণ করে নিতে হবে রাষ্ট্রপতি ভবনের মধ্যে, এবং তারপরে ভিভিআইপিরা অর্থাৎ বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধানরা যারা এসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লিতে, তারাও এসে পৌঁছাবেন, এবং তারপর ৭টা ১৫ থেকে শুরু হবে শপথ গ্রহণের মূল পর্ব, যেখানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে বেশ কিছু ক্যাবিনেট মিনিস্টাররাও তারাও শপথ গ্রহণ করতে চলেছেন আজকে। এবং সংখ্যাটা যেটা জানা যাচ্ছে ৩০-এর বেশ কিছুটা বেশি, ৩০ জনেরও বেশি মন্ত্রী আজকে শপথ নিতে চলেছেন। তার মধ্যে যেমন হেভিওয়েট পূর্ণ মন্ত্রীরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু এমওএস বা প্রতিমন্ত্রীরা রয়েছেন যারা শপথ নেবেন আজকে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘণ্টাখানেক চলবে, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে একটি ডিনার আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতির তরফ থেকে, এবং সেই ডিনারের উপস্থিত থাকবেন সমস্ত দেশের যে সমস্ত অতিথিরা রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন তারা উপস্থিত থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী, অর্থাৎ তৃতীয়বারের জন্য দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বেশ কিছু হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররাও সেই ডিনারে উপস্থিত থাকতে পারেন। মৈত্রী সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৭টা ১৫-তে। অন্যদিকে নজরে রয়েছে নতুন মন্ত্রিসভা, কারণ প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে হবু মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি এবং অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল। এছাড়াও সম্ভাব্য মন্ত্রীদের মধ্যে নাম উঠে আসছে শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়ালের নাম। শরিকদের মধ্যে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় জেডিএস এর কুমারস্বামী, টিডিপির রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেম্মাস্বামীর নাম, আর জেডিইউর নামরাথ ঠাকুর তালিকায় রয়েছে। আরএনডির জয়ন্ত চৌধুরী, এলজেপির চিরাগ পাসওয়ান। এছাড়াও শোনা যাচ্ছে হামের জিতন রাম মাঝি, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল, জনসেনা পার্টির পবন কল্যাণের নামও। একাধিক মন্ত্রীদের নাম যেমন সম্ভাব্য তালিকায় উঠে আসছে, অন্যদিকে বাংলা থেকে ২ মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যেমনটা জানা যাচ্ছে তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। অন্যদিকে ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুরও। সরাসরি চলে যাব দিল্লি থেকে, রয়েছে মৈত্রী, রয়েছে মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, যদি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মন্ত্রিত্ব পান, তাহলে বাংলায় কি নতুন সভাপতি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? একেবারেই তমশ্রী, দেখো সেই সম্ভাবনা কিন্তু ক্রমেই উজ্জ্বল হচ্ছে। তার কারণ বিজেপির রীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদেই থাকার কথা, অর্থাৎ যদি সুকান্ত মজুমদার তিনি যেহেতু মন্ত্রী হচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার রাজ্য সভাপতি পদে তার অসীন থাকার কথা নয়। যদিও সুকান্ত মজুমদার এই কথা জানিয়েছেন যে বিজেপিতে এই রীতি রয়েছে যে বিজেপিতে এক ব্যক্তি এক পদেই থাকেন, তবে তিনি তারপরেও বলেছেন যে সমস্ত সিদ্ধান্তটাই নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের
ভোটের ওপর অর্থাৎ দল তাকে যেরকম বলবে সেরকম ভাবেই পরবর্তী পদক্ষেপ হবে। তবে বিজেপি সূত্রে যেটা খবর যে বাংলার জন্য, বাংলা বিজেপির জন্য কিন্তু নতুন রাজ্য সভাপতি নিযুক্ত হতে চলেছেন। এবং এই প্রসঙ্গেই তোমাকে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, সম্ভাব্যভাবে জেপি নাড্ডাও, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনিও এবার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন এমনই সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার জায়গাও কিন্তু নতুন কোনো সর্বভারতীয় সভাপতি অসীন হতে পারেন। ফলে একদিকে যেরকম বাংলার রাজ্য সভাপতি বদল হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি তিনিও বদল হওয়ার কিন্তু একটা নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে। নবশ্রী, পার্টি যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সামলাবো। সংগঠনের কাজ করতাম, এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে, মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। আপনি কি প্রতিমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট। আমরা 2জন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে মহেশ হচ্ছে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে, সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি, আমার পার্টি, আমার জেলার যারা আছেন তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আর মোদীর মন্ত্রিসভায় বালুরঘাটের সাংসদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি পদে কি তাহলে বদল হচ্ছে? কে হচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি? নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সুকান্ত মজুমদার। মাননীয় সর্বভারতীয় সভাপতি, তার ফোন এসেছিল, আমাকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছানোর জন্য সকাল 11:30টার মধ্যে। বুঝতেই পারা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে যখন ডাক দেওয়া হচ্ছে, অতএব নিশ্চয়ই মন্ত্রিত্বেরই বিষয় আছে। সেখানে গিয়ে জানতে পারি যে এমওএস মিনিস্টার অফ স্টেট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশে কাজ করবো, যেরকম পার্টি বলবে সেরকম কাজ। মাত্র 10 বছরের মধ্যে রাজ্য সভাপতি, একেবারে সাংসদ রত্ন, এবং সেখান থেকে এখন কেন্দ্রীয় মন্ত্রী, এমওএস হলেও কেন্দ্রীয় মন্ত্রী হতে যাচ্ছেন। এই উত্থানটা, এই জার্নিটা একটুখানি যদি সেটা সম্পর্কে একটু বলেন, মানে শুরু থেকে। দেখুন, আমার যেটা মনে হয়, যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আদর্শগতভাবে যুক্ত, আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি হয়তো 2019 সালে, কিন্তু তার আগে প্রায় 20-22 বছর আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজির বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি। তো আমরা আইডিওলজিক্যালি পার্টির সাথে অ্যাটাচড। আমরা কি পেলাম না পেলাম, সাংসদ থাকলাম না থাকলাম, এমএলএ হলাম না হলাম, মন্ত্রী হলাম না হলাম, আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার যেটা মনে হয় যে কাজটা আমাদেরকে দেয়া হয়েছে, সেই কাজটা করা শুধু আমার দায়িত্ব। কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতাটা একটা বড় অংশ সাধারণ মানুষের কাজের জন্য, সেটা কতটা পাবেন বলে আশা করছেন? আপনার যা পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে। দেখুন, আমার তো ছেড়ে দিন, আমি সাধারণ একজন মিনিস্টার অফ স্টেট হবো হয়তো, কিন্তু আমাদের হোম মিনিস্টারও পাননি, সহযোগিতা চেয়ে সহযোগিতা পাননি। তো স্বাভাবিকভাবে খুব বেশি সহযোগিতা আশা করা আমার মনে হয় সম্ভব হবে না। তবু ওই যে বাংলায় একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কি থাকছেন সুকান্ত মজুমদার? পার্টি ঠিক করবে সেটা। আমাদের পার্টিতে এক ব্যক্তি 2 পদ হয় না, এবার পার্টি সেটা ঠিক করবে কাকে কি করবে। আপনার পছন্দের কেউ আছেন সভাপতি হিসেবে? পার্টি জিজ্ঞেস করলে বলো। আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদীর শপথের আগেই ফের বরাদ্দ বঞ্চনায় সরব ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েও দাবি দাওয়ার সওয়াল করলেন তিনি। বাংলার বকেয়া বরাদ্দ নিয়ে সওয়াল দেবের। শুভেচ্ছা জানাও, অফকোর্স দেশের প্রধানমন্ত্রী, রেসপেক্ট টু দ্য চেয়ার, এবং বাংলাকে জয় করতে গেলে ব্যবহারে জয় করতে পারবে, কোনো কেন্দ্র তদন্তকারী সংস্থার মাধ্যমে নয়। এবং এটাই বলবো কি, বাংলা যে বকেয়া টাকা আছে, যেমন 100 দিনের টাকা বলো বা জিএসটির টাকা পাওনা আছে কেন্দ্র সরকারের কাছে, সেই টাকাগুলো যেন রিলিজ করে। পুরুলিয়া
পুরুলিয়া, রানাঘাট, মালদা, ব্যারাকপুর একের পর এক জায়গায় সোনার দোকানের ডাকাতির খবর আপনাদের দেখিয়েছি আমরা নিউজ 18 বাংলায়। তবে আপনাদের মনে করিয়ে দেব রানাঘাটের ঘটনা 29শে আগস্ট, যেখানে দুষ্কৃতীরা নামি সোনার দোকানে যখন ডাকাতি করতে আসে তখন পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। এবার রানীগঞ্জেও সেই একই ছবি, যে ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। ভর দুপুরে দুষ্কৃতীরা ঢোকে, ডাকাত দল ঢোকে নামি সোনার গয়নার বিপণীতে এবং সেখানে ভর দুপুরে নিরাপত্তা রক্ষীর বন্দুক কেড়ে নিয়েই ডাকাতি, আর ডাকাতিতে বাধা পেয়ে গুলি দুষ্কৃতীদের, পুলিশের সঙ্গে গুলি দুষ্কৃতীদের। সরাসরি চলে যাব সেই সোনার দোকানের সামনে থেকে রানীগঞ্জের আমাদের প্রতিনিধি দীপক শর্মা রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, ঠিক কি হয়েছিল আরো একবার জানতে চাইবে, এবং যে দুষ্কৃতী দুজন আহত তাদের কি অবস্থা এই মুহূর্তে? দেখো, আজ দুপুর ঠিক 12:30টায় যখন দোকান খোলা ছিল এই সোনার দোকান, সেই সময় কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে করে আসে এবং প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল এবং হেলমেট পরেছিল সবাই। তারা দোকানের ভেতরে প্রবেশ করে এবং দোকানের থাকা নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র প্রথমেই কাড়ে। এরপর দুষ্কৃতীরা সঙ্গে একটি কালো ব্যাগ নিয়ে এসেছিল, সেই ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বার করে নিজেদের সঙ্গীদের হাতে তুলে দেয়। তারপরে লুটপাট শুরু করে এই সোনার দোকানে। এই দৃশ্য দেখে পরে আশেপাশে দোকানদারদের কোথাও না কোথাও সন্দেহ হয় কি ডাকাতির উদ্দেশ্যে হয়তো এই দুষ্কৃতীরা জড়ো হয়েছে, এই সোনার দোকানে লুটপাট চালাচ্ছে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু দুষ্কৃতীরা তার আগে পালানোর চেষ্টা করে এবং একজন পুলিশ আধিকারিক, তিনি জামুড়িয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়ির বড়বাবু, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি ব্যক্তিগত অন্য কাজে এসেছিলেন এবং দুষ্কৃতীদেরকে গুলি চালাতে দেখে সে নিজের আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালাতে শুরু করে। তার পাশাপাশি রানীগঞ্জ থানার পুলিশও ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দুই পক্ষের মধ্যে, পুলিশ এবং ডাকাতদের মধ্যে একাধিক গুলির বিনিময় হয়, গুলির লড়াই চলে। এরপরই পুলিশের ছোড়া গুলিতে দুজন ডাকাত জখম হয়, তাদের পায়ে গুলি লাগে। এরপর কোনোভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পড়ে দীপক সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত দুই দুষ্কৃতী। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, তসবি ম্যারেজ হল। তো ওই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়েছিল, একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাদের বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, চারজন ছিল। আমি বাচ্চা করবো, তখন আমাকে শ্যুট করলো, আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। পুলিশ দুষ্কৃতী গুলির লড়াই, আর তারপরে ছবিটা দেখাবো। দেখুন, পালানোর সময় ফের এলো পাথারি গুলি দুষ্কৃতীদের। প্রত্যক্ষদর্শীদের দাবি সোনার দোকানে লুটপাট চালায় 6 থেকে 7 দুষ্কৃতী এবং পালানোর সময় তারা এলো পাথারি গুলি চালায়। অফিসার মারে বহুত জোর ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওরা এদিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো। 5 জন ছিল, ইয়ার বন্দুক বি কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনের কি গুলি করছিল? হ্যাঁ, 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে। অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। আর লেগেছে না, একজন আগে লেগেছে। পুলিশ ছিল? পুলিশ, হ্যাঁ পুলিশ ছিল, যে পুলিশের সঙ্গে গুলি চালাতে লেগেছে। হ্যাঁ, অনেক পুলিশ তাদের গুলি চালাতে হয়েছে। রানীগঞ্জের যে ঘটনা দেখছেন, এই যে ডাকাত দল যারা বাইকে করে পালিয়ে যাচ্ছে, বন্দুকবাজির পর বাইকে চেপে চম্পট দুষ্কৃতীদের। আর সালানপুরের 19 নম্বর জাতীয় সড়ক, সেখানে বাইক ছিনতাই করা হয়, বাইক ছিনতাই। অন্যদিকে আসানসোলের মহিশিলা বাজারের কাছেও গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা। তবে শিল্প তালুকে একের পর এক দুষ্কৃতীর দাপাদাপির নেপথ্যে একই গ্যাং কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রানীগঞ্জে ডাকাতিতে বিহার যোগ স্পষ্ট। হেলমেটে মুখ ঢাকা থাকলেও হাতের অস্ত্রেই মিলল লিঙ্ক। ঠিক কিভাবে বোঝা গেল, তদন্ত ঠিক কোন পথে এগোচ্ছে, একটু জানার চেষ্টা করি। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, রানীগঞ্জে ডাকাতির ঘটনার সঙ্গে বিহার যোগ আমরা কি করে বলতে পারি, তার কারণ আমরা বেশ কয়েকটা দেখতে পেয়েছি। যেভাবে দুষ্কৃতীরা এসছিল মুখে হেলমেট পরে, মুখে কাপড় বেঁধে এবং ব্যাগের থেকে যখন একের পর এক আগ্নেয়াস্ত্র বার করছিল, তাতে সেই আগ্নেয়াস্ত্রের মধ্যে 9mm কার্বান ছিল আগ্নেয়াস্ত্র উল্লেখযোগ্য।
যেই 9mm কার্বাইন তারা ব্যবহার করে থাকে বিহারের কুখ্যাত দুষ্কৃতীরা। যে কোনো বড় অপারেশন করতে গেলে এই 9mm কার্বাইন দিয়েই কিন্তু বিহারের কুখ্যাত দুষ্কৃতীরা অপারেশন করে। সেই 9mm কার্বাইন এই রানীগঞ্জে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেইখানে ডাকাতদের হাতে দেখা যাচ্ছে। তাই পুলিশ অনুমান করছে কি এই ডাকাত দল হয়তো বিহারের মুঙ্গের যোগ হতে পারে। কারণ হচ্ছে কি মুঙ্গের যোগ কেন বলছি আমরা, মুঙ্গেরে এই 9mm কার্বাইন তৈরি হয়, সেই 9mm কার্বাইন রানীগঞ্জে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে বিহারের সঙ্গে একটা যোগ না সংযোগ খোঁজার আর চেষ্টা সেই চালাচ্ছে পথেই পুলিশ। তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, বোঝা যাচ্ছে। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দিকে নজর রাখবো, কারণ জমি মাফিয়ার হাতে আক্রান্ত পুলিশ। রঘুনাথগঞ্জে আক্রান্ত খোদ পুলিশে। রঘুনাথগঞ্জে দাসপাড়ায় জমি হাঙরের দাপট, আর সেই জমি হাঙরদের দাপটে প্রতিবাদে মারধর করা হয় অধ্যাপককে। পুলিশকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রঘুনাথগঞ্জে আক্রান্ত খোদ পুলিশে। শুনেন, এমন কিছু ভাবিয়েন না, শুনেন, এমন কিছু ভাবিয়েন না। আপনি কি ভাবছেন? এগ্রিমেন্ট করেছি তো, এগ্রিমেন্ট করে আমি এগ্রিমেন্ট করেছি। সাইন দেখাবো, করেছে আমার এগ্রিমেন্ট দেখাবো তোকে, সাইন দেখাবো। ভালো মানুষই ছেড়ে দে, না হলে আবার হুমকি দিব। কি হয়েছে হুমকি? হুমকি দিব। এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করেছে, তুই করেছিস? আমি করেছি। হ্যাঁ, রাজু সারা দাম দর করেছি। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার প্রতিনিধি, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই যে জমি মাফিয়ারা তারা রীতিমতো হুমকি দিচ্ছে পুলিশকে, কারা এরা, তাদের কি পরিচয় জানা গেছে এখনো? না দেখো, পরিচয় জানা গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু 5 জনকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এবং রঘুনাথগঞ্জের যে দাসপাড়া এলাকা রয়েছে সেই দাসপাড়া এলাকাতে তারা বেশ কিছু কৃষি জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। এবং এই কৃষি মালিক, যারা কৃষি জমির মালিক, তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয় এবং কেয়ামত হোসেন নামে এক ব্যক্তি, সে তাকে আদালত নির্দেশ দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে সেই জমিকে তাদেরকে জরিপ করে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার। এবং কেয়ামত হোসেন এবং তার ছেলে জঙ্গিপুর কলেজের অধ্যাপক ফাগরুল ইসলাম, তারা কিন্তু আজকে পুলিশকে নিয়ে সেই জমি জরিপ করতে যায়। তারপরে কিন্তু জমি মাফিয়ারা সেখানে জড়ো হয়ে পুলিশের সামনে তার যে অধ্যাপক ছেলে ফাগরুল ইসলাম, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং শুধু তাই নয়, প্রশ্ন উঠছে যে তারা, এই জমি মাফিয়ারা কতটা প্রভাবশালী যে পুলিশকে মারধরের অভিযোগ উঠছে, পুলিশকে মারধর হুমকি দিচ্ছেন তারা। একদম তাই। দেখো, জঙ্গিপুর এলাকাগুলোতে যে NH 34 যে 34 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই এলাকার দুপাশের জমি, এই ধরনের জমি মাফিয়াদের দাপট কিন্তু দিনকে দিন তোমার বেড়ে চলেছে। এবং একাধিক কৃষকদেরকে জোর জবরদস্তি করে সেই সমস্ত জমিগুলো লুট করে নিচ্ছে। আর কেউ বাধা দিলে কিন্তু তারও পরিণাম হচ্ছে মারাত্মক, এবং অল্প দামে বিক্রি করে দিতে তখন তারা বাধ্য হচ্ছে। এই কেয়ামত হোসেন, তিনি কিন্তু প্রভাবশালী লোক, তারপরেও কিন্তু তার জমি প্রায় বিঘে খানেক জমি, সেই জমি কিন্তু দখল করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এবং তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের নির্দেশেই রঘুনাথগঞ্জ থানার পুলিশকে দায়িত্ব দেওয়া হয় সেই জমি জরিপ করে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আজকে সকালবেলাতে তারা যখন যায় সেই জমি জরিপ করতে, তখন কিন্তু জমি মাফিয়ারা সেই পুলিশের সামনেই তাদেরকে বেধড়ক মারধর করে। শুধু মারধর করে না, তাদেরকে পুলিশকেও মারধর করা হয় বলে কিন্তু অভিযোগ। এবং এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং ওই ফাগরুল ইসলাম, যিনি জমি মালিকের যিনি ছেলে হন, তিনি কিন্তু গুরুতর আহত হয়ে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। এবং পুলিশের পক্ষ থেকে যদিও 5 জনকে আটক করা হয়েছে। এবং ওই যুবকের দাবি যে যেহেতু আদালতের নির্দেশে তারা এই কাজ করতে গিয়েছিলেন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটলো, তাই পুলিশকে কিন্তু তারা দাবি জানাচ্ছে যে যেন। শুনেন, এমন কিছু ভাবিয়েন না, শুনেন, এমন কিছু ভাবিয়েন না। আপনি কি ভাবছেন? এগ্রিমেন্ট করেছি তো, এগ্রিমেন্ট করে আমি এগ্রিমেন্ট করেছি। সাইন দেখাবো, করেছে আমার এগ্রিমেন্ট দেখাবো তোকে, সাইন দেখাবো। ভালো মানুষই ছেড়ে দে, না হলে আবার হুমকি দিব। কি হয়েছে হুমকি? হুমকি দিব। এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করেছে, তুই করেছিস? আমি করেছি। হ্যাঁ, রাজু সারা দাম দর করেছি। একদম ভূমাফিয়া
যারা আমার বাবার পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করছিল। পুলিশ আমাকে সহযোগিতা করে, সেই মোতাবেক আমার জায়গায় গিয়ে মেজারমেন্ট করছিলাম। এই অবস্থায় ভূমাফিয়ারা তারা দলবল নিয়ে এসে আমার উপর চড়াও হয়। তারা পুলিশের সামনে আমাকে প্রাণনাশের হুমকি দেয়, প্রাণ মেরে চেষ্টাও করে। পুলিশের সামনে আমাকে ধাক্কা মেরে দেয়, কেউ ঘুষি টুসি মারে। তারা বলে মাটিতে পুঁতে দেবো আমাকে। আমার সঙ্গে আমার মামা ছিল, মামাকেও মারধর করেছে এবং পুলিশকেও মারধর করেছে। পুলিশ যিনি ছিলেন অরুণ রয় বলে একজন সাব ইন্সপেক্টর, তাকেও মারধর করেছে।